আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায়টা নিয়ে বসছি, কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। সত্যি বলতে এই অধ্যায়টা অনেকের কাছে একটু শুকনা আর কঠিন মনে হয়। অনেকগুলো টেকনিক্যাল শব্দ, হাব, সুইচ, টপোলজি, মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। ঠিক। আর পরীক্ষার আগে এই অধ্যায়টা একটা আতঙ্কের মতো কাজ করে। কোনটার সাথে কোনটা গুলিয়ে যাবে, কোন পার্থক্যটা কিভাবে লিখবে, এসব নিয়ে অনেক চিন্তা থাকে। তাই আজকে আমাদের লক্ষ্যটা একটু ভিন্ন। আমরা শুধু বইয়ের পাতা ধরে ধরে পড়ব না, বরং একটা গল্প বলবো। একটা গল্প? হ্যাঁ, একটা ডেটার গল্প। ভাবা যাক, একটা ছবি পাঠানো হচ্ছে এক ফোন থেকে আরেক ফোনে। সেই ছবিটার যাত্রাপথটা যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অনুসরণ করি, তাহলে এই অধ্যায়ের কঠিন কঠিন ধারণাগুলো একেবারে সহজ হয়ে যাবে। দারুণ আইডিয়া। আমরা একটা ছবির পেছনে গোয়েন্দাগিরি করব। শুধু পরীক্ষার জন্য মুখস্থ করা না, বরং পুরো ব্যাপারটা ফিল করা। তাহলে চলুন এই জার্নিটা শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই তো আসে কমিউনিকেশন সিস্টেমের ধারণাটা। আমি আমার ফোন থেকে একটা ছবি পাঠাচ্ছি, আমার বন্ধু সেই ছবিটা তার ফোনে পাচ্ছে। এই পুরো প্রক্রিয়াটাই তো কমিউনিকেশন সিস্টেম, তাই না? একদম। তবে এই সহজ প্রক্রিয়াটার পেছনে 5টি মূল চরিত্র কাজ করছে। পরীক্ষার সৃজনশীল প্রশ্নের ক নম্বরের জন্য এটা খুব জনপ্রিয় একটা প্রশ্ন। প্রথমত, আপনি অর্থাৎ আপনার ডিভাইসটা হল উৎস বা সেন্ডার। আচ্ছা। দ্বিতীয়ত, আপনার বন্ধু, যার ডিভাইসটা হল প্রাপক বা রিসিভার। তৃতীয়ত, যে ছবিটা পাঠাচ্ছেন সেটা হল বার্তা বা মেসেজ। আর চতুর্থত, এই ছবিটা যার মধ্যে দিয়ে যাচ্ছে, হতে পারে বাতাস, হতে পারে কোনো তার, সেটা হল মাধ্যম বা মিডিয়াম। আচ্ছা, 4টি তো হলো, কিন্তু পঞ্চমটা কি? মনে হচ্ছে সবকিছু ঠিকঠাকভাবে হওয়ার জন্য তো কিছু নিয়মকানুন মানতে হবে, তাই না? যেমন ট্রাফিক সিগন্যাল ছাড়া রাস্তায় সবাই একসাথে চলতে শুরু করলে তো অ্যাক্সিডেন্ট হবে। ঠিক ধরেছেন। এই নিয়মকানুনের সেটটাই হল পঞ্চম চরিত্র, প্রোটোকল। কোনো ডেটা কখন যাবে, কিভাবে যাবে, ভুল হলে কি করতে হবে, এই সব কিছুই প্রোটোকল ঠিক করে দেয়। এই 5টি উপাদান ছাড়া কোনো কমিউনিকেশন সম্ভবই না। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। আপনার ফোন তো বোঝে ডিজিটাল ভাষা, অর্থাৎ 0 আর 1। কিন্তু বাতাস বা টেলিফোন লাইন তো এই ভাষা বোঝে না। তারা বোঝে অ্যানালগ সিগন্যাল বা তরঙ্গ। ঠিক, এখানেই তো আসল চ্যালেঞ্জটা। তাহলে আমার ফোনের ডিজিটাল সিগন্যাল বাতাসে অ্যানালগ হয়ে ভাসে কিভাবে? কোনো অনুবাদক বা দোভাষী লাগে নিশ্চয়ই? একদম ঠিক। সেই দোভাষীর নাম হল মডেম, মানে মডার্ন। নামটার মধ্যেই এর কাজ লুকিয়ে আছে। MODULATOR এবং ডিমডুলেটর। ওহ আচ্ছা, মডিউলেটর ডিমডুলেটর। হ্যাঁ, আপনার ফোন থেকে যখন ডিজিটাল সিগন্যাল বের হয়, মডেম সেটাকে অ্যানালগ সিগন্যালে মডিউলেট বা রূপান্তর করে মাধ্যমে পাঠিয়ে দেয়। আবার আপনার বন্ধুর ফোনে পৌঁছানোর আগে সেখানকার মডেম সেই অ্যানালগ সিগন্যালকে ডিমডুলেট করে আবার ডিজিটাল বানিয়ে ফেলে, যাতে তার ফোনটা বুঝতে পারে। এই মডুলেশন ডিমডুলেশন প্রক্রিয়াটা না থাকলে আমাদের ডিজিটাল কমিউনিকেশনই হতো না। তার মানে প্রতিটি ডিভাইসের ভেতরেই একটা অদৃশ্য অনুবাদক বসে আছে। বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, ছবিটা তো পাঠানো হলো, কিন্তু সেটা কত দ্রুত যাবে? অনেক সময় দেখি একটা ছোট ফাইলও যেতে অনেক সময় নেয়, আবার কখনো বিশাল একটা ভিডিও নিমিষেই চলে যায়। এই গতি ব্যাপারটা কিসের ওপর নির্ভর করে? এটা নির্ভর করে ব্যান্ডউইথের ওপর। ব্যান্ডউইথকে একটা হাইওয়ের সাথে তুলনা করা যায়। হাইওয়ে? হ্যাঁ, হাইওয়ে যত চওড়া, তত বেশি গাড়ি একসাথে যেতে পারে। ব্যান্ডউইথও ঠিক সেরকম। প্রতি সেকেন্ডে কতগুলো বিট ডেটা যেতে পারবে তার পরিমাপ। এর একক হল বিট পার সেকেন্ড বা বিপিএস। আর এই ব্যান্ডউইথের ওপর ভিত্তি করে গতিকে আমরা 3 যুগে ভাগ করতে পারি। 3 যুগ? মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অনেকটা সেরকমই। প্রথমটা হলো ন্যারো ব্যান্ড। ন্যারো ব্যান্ড ন্যারো ব্যান্ড গতি ৪৫ থেকে ৩০০ বিপিএস। এটা হলো টেলিগ্রামের যুগ। টুকটুক করে মেসেজ যেত, ছবি বা ভিডিও তো কল্পনার বাইরে। এরপর এলো ভয়েস ব্যান্ড, গতি ৯৬০০ বিপিএস পর্যন্ত। পুরনো ডায়াল আপ ইন্টারনেটের কথা মনে আছে? ফোন লাইন দিয়ে কানেক্ট করলে একটা অদ্ভুত শব্দ হতো। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। ওটা ছিল ভয়েস ব্যান্ড। শুধু কথা বা খুব সাধারণ টেক্সট পাঠানোর জন্য এটা চলত। আর এখন আমরা যে যুগে বাস করছি সেটা নিশ্চয়ই ব্রডব্যান্ডের যুগ। ঠিক তাই। ব্রডব্যান্ডের গতি শুরুই হয় 1 MBPS বা প্রায় 10 লক্ষ বিপিএস থেকে।
এখন তো আমরা জিবিপিএস বা গিগাবিট পার সেকেন্ডের কথা বলছি। এই গতির কারণেই আমরা হাই ডেফিনেশন ভিডিও স্ট্রিম করতে পারছি, অনলাইন গেম খেলতে পারছি, নিমিষেই বড় বড় ফাইল পাঠাতে পারছি। এমসিকিউ পরীক্ষার জন্য এই 3টে ব্যান্ডের গতির রেঞ্জ মনে রাখাটা কিন্তু খুব জরুরি। আচ্ছা, ডেটা কোন দিকে যাচ্ছে তার উপর ভিত্তি করেও তো কয়েকটা ভাগ আছে, তাই না? যেমন আমি যখন রেডিও শুনি তখন তো শুধু শুনতেই পারি, স্টেশনে তো কিছু বলতে পারি না। চমৎকার একটা পয়েন্ট। এটাই হলো সিমপ্লেক্স মোড, সিমপ্লেক্স, যেখানে ডেটা শুধু একদিকে যায়। রেডিও বা টিভি এর সেরা উদাহরণ। কিন্তু ধরুন ওয়াকি টকি, সেখানে দুজনেই কথা বলতে পারে কিন্তু একসাথে না। হ্যাঁ, একজন বলা শেষ করলে ওভার বলে, তারপর অন্যজন শুরু করে। ঠিক, এটাকে বলে হাফ ডিউপ্লেক্স। হাফ ডিউপ্লেক্স। আর আমাদের মোবাইল ফোন হলো ফুল ডুপ্লেক্স, কারণ আমরা কথা বলার সময় অপর পাশের মানুষের কথা শুনতে পাই। একই সময়ে ডেটা দুই দিকেই আসা যাওয়া করতে পারে। তার মানে আমাদের দৈনন্দিন জীবনের প্রযুক্তিগুলো আসলেই এই 3টি মোডের কোনো না কোনো একটি ব্যবহার করছে। শুধু তাই নয়, ডেটা কতজনের কাছে যাচ্ছে তার উপরও ভাগ আছে। আপনি যখন বন্ধুকে একা ছবিটা পাঠালেন, সেটা হলো ইউনিকাস্ট। এক প্রেরক, এক প্রাপক। হ্যাঁ, কিন্তু টেলিভিশনে যখন কোনো খেলা সম্প্রচার করা হয়, সেটা নেটওয়ার্কে সবার জন্য। এটা হলো ব্রডকাস্ট। আর একটা মজার জিনিস আছে, মাল্টিকাস্ট। ধরুন আপনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ পাঠালেন। আচ্ছা, এটা কিন্তু নেটওয়ার্কে সবার কাছে যাচ্ছে না, আবার একজনের কাছেও যাচ্ছে না, শুধু ওই গ্রুপের নির্দিষ্ট সদস্যদের কাছেই যাচ্ছে। এটাই মাল্টিকাস্ট। বাহ, তার মানে আমাদের প্রতিদিনে চ্যাটিং বা ভিডিও কনফারেন্সিং আসলে মাল্টিকাস্ট টেকনোলজি ব্যবহার করছে। আসা যাক ডেটা পাঠানোর পদ্ধতিতে। আমি শুনেছি সিরিয়াল আর প্যারালাল নামে দুটো উপায় আছে। ব্যাপারটা ঠিক কি? এটাকে আবার হাইওয়ের উদাহরণ দিয়ে বোঝা যাক। প্যারালেল ট্রান্সমিশন হলো একটা 8 লেনের হাইওয়ে, যেখানে 8টা গাড়ি একসাথে পাশাপাশি যেতে পারে। মানে 8 বিট ডেটা 8টা আলাদা তার দিয়ে একসাথে যায়। একদম। এটা খুবই দ্রুত, কিন্তু অনেকগুলো তার লাগে বলে খরচও অনেক বেশি। সাধারণত কম্পিউটারের ভেতরের যন্ত্রাংশের মধ্যে, যেমন সিপিইউ থেকে র্যামে ডেটা পাঠানোর জন্য এটা ব্যবহার হয়। আর সিরিয়াল ট্রান্সমিশন তাহলে এক লেনের রাস্তা, যেখানে গাড়িগুলো একটার পেছনে একটা যায়। একদম। এখানে ডেটা এক বিটের পর আরেক বিট করে একটা মাত্র পথ দিয়ে যায়। গতি কম হলেও এটা অনেক কম খরচে অনেক দূরে ডেটা পাঠাতে পারে। আমাদের ইন্টারনেট, ইউএসবি সবকিছুই সিরিয়াল ট্রান্সমিশন ব্যবহার করে। এখন এই সিরিয়াল ট্রান্সমিশন নিয়েই আসল মজাটা। ডেটাগুলো যে একটার পর একটা যাবে, তাদের মধ্যে সময়ের ব্যাপারটা কিভাবে নিয়ন্ত্রিত হবে তার উপর ভিত্তি করে একে আবার 2 ভাগে ভাগ করা হয়, কি? অ্যাসিঙ্ক্রোনাস ও সিঙ্ক্রোনাস। এই দুটো নামের মধ্যেই তো একটা জটিলতার গন্ধ পাচ্ছি। এটা মনে রাখার কোনো সহজ উপায় আছে? অবশ্যই। অ্যাসিঙ্ক্রোনাসকে ভাবুন একজন ফ্রিল্যান্সারের মতো। ফ্রিল্যান্সার কিভাবে? সে যখন একটা কাজ বা একটা ক্যারেক্টার পায়, কাজটা শুরু করার আগে একটা স্টার্ট সিগন্যাল দেয় এবং কাজটা শেষ করে একটা স্টপ সিগন্যাল দেয়। দুটো কাজের মধ্যে কতক্ষণ বিরতি থাকবে তার কোনো ঠিক নেই। আচ্ছা, যখন খুশি কাজ করতে পারে। কিবোর্ড থেকে যখন আমরা টাইপ করি তখন কি এই পদ্ধতি ব্যবহার হয়? একদম ঠিক। দারুণ অ্যানালজি। তাহলে সিনক্রোনাস হলো একজন বেতনভুক্ত চাকরিজীবীর মতো। ঠিক তাই। সে মাস জুড়ে অনেকগুলো কাজ বা ডেটা জমা করে, তারপর মাসের শেষে একসাথে একটা বড় প্যাকেজ বা ব্লক আকারে জমা দেয়। এখানে প্রতিটি কাজের মধ্যে কোনো বিরতি নেই, কিন্তু একটা প্যাকেজ পাঠানোর পর আরেকটা প্যাকেজ পাঠানোর মধ্যে সময়ের ব্যবধানটা একেবারে নির্দিষ্ট। তার মানে বড় ফাইল ডাউনলোড বা ভিডিও স্ট্রিমিংয়ের মতো কাজে সিনক্রোনাস ব্যবহার হয়। হ্যাঁ, কারণ এটা অনেক বেশি কার্যকর। অ্যাসিনক্রোনাসে প্রতিটি ক্যারেক্টারের জন্য অতিরিক্ত স্টার্ট, স্টপ, বিট লাগে, ফলে দক্ষতা কমে যায়। কিন্তু সিনক্রোনাসে ডেটা ব্লক আকারে যাওয়ায় এর দক্ষতা প্রায় 95%। পরীক্ষার সৃজনশীল প্রশ্নের জন্য এই দুটোর পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমাদের ছবির জার্নিতে ফেরা যাক। ছবিটা আমার ফোন থেকে বেরিয়ে বাতাসে ভেসে বন্ধুর ফোনে পৌঁছচ্ছে। এই যে বাতাস, এটা তো একটা মাধ্যম। এরকম আর কি মাধ্যম আছে? মাধ্যম মূলত 2 প্রকার। একটা হলো তারযুক্ত বা গাইডেড মিডিয়া, যেখানে ডেটা যাওয়ার জন্য একটা নির্দিষ্ট পথ থাকে। আরেকটা হলো তারবিহীন বা আনগাইডেড মিডিয়া। মানে তার আর বেতারে? হ্যাঁ, সহজ কথায় তাই। তারযুক্ত মাধ্যমের মধ্যে আছে টুইস্টেড পেয়ার কেবল, যা আমরা সাধারণত ল্যান্ড নেটওয়ার্কে দেখি। এর গতি আর দূরত্ব দুটোই কম। এর চেয়ে ভালো কিছু আছে? হ্যাঁ, এরপর আছে কোঅ্যাক্সিয়াল কেবল, যেটা আমরা ডিশের লাইনে ব্যবহার করি।
এটা টুইস্টেড পেয়ারের চেয়ে বেশি ডেটা বেশি দূরত্বে নিতে পারে। তবে এই দুটোর রাজা হল অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার। এটা কোনো তামার তার নয়, বরং চুলের মতো সরু কাচের তন্তু দিয়ে তৈরি। এর ভেতর দিয়ে ডেটা বিদ্যুৎ সিগন্যাল হিসেবে যায় না, যায় আলোক সংকেত হিসেবে। আলোর গতিতে? তার মানে এটা অবিশ্বাস্য দ্রুত। ঠিক তাই। আর এর সবচেয়ে বড় সুবিধা হল এটাতে বিদ্যুৎ চৌম্বকীয় প্রভাব বা ইএমআই মানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স পড়ে না। ও আচ্ছা, মানে এর পাশ দিয়ে শক্তিশালী কোনো বৈদ্যুতিক তার গেলেও ডেটার কোনো ক্ষতি হয় না? একদম। আমাদের দেশের সাবমেরিন ক্যাবলগুলো কিন্তু অপটিক্যাল ফাইবার দিয়েই তৈরি, যা পুরো দেশকে ইন্টারনেটের সাথে যুক্ত রেখেছে। আর তারবিহীন মাধ্যম? আমার ফোন থেকে তো ওয়াইফাই দিয়ে ডেটা যায়, সেটাও কোন ধরনের তরঙ্গ? ওয়াইফাই, ব্লুটুথ এগুলো সবই রেডিও ওয়েভ ব্যবহার করে। রেডিও ওয়েভের কম্পাঙ্ক কম, তাই এর শক্তিও কম। এর একটা বড় সুবিধা হলো এটা দেয়ালের মতো বাধা সহজে ভেদ করতে পারে। এক কারণে ঘরের অন্য রুমে থাকলেও আমরা ওয়াইফাই সিগন্যাল পাই। কিন্তু স্যাটেলাইট তো অনেক দূরে থাকে, সেটাও কি রেডিও ওয়েভ ব্যবহার করে? না, স্যাটেলাইট কমিউনিকেশনের জন্য ব্যবহৃত হয় মাইক্রোওয়েভ। এর কম্পাঙ্ক অনেক বেশি, তাই এটা অনেক বেশি ডেটা বহন করতে পারে। কিন্তু এর একটা শর্ত আছে, প্রেরক আর প্রাপককে একই সরলরেখায় বা লাইন অফ সাইটে থাকতে হয়। এটা কোনো বাধা ভেদ করতে পারে না। ও আচ্ছা। বাংলাদেশের বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটও কিন্তু এই মাইক্রোওয়েভ প্রযুক্তি ব্যবহার করেই কাজ করে। আর সবশেষে আছে ইনফ্রারেড, যা আমরা টিভির রিমোটে ব্যবহার করি। এটা খুব অল্প দূরত্বে কাজ করে। বেশ, তাহলে আমাদের ছবিটা রেডিও ওয়েভ বা মাইক্রোওয়েভের পিঠে চড়ে বন্ধুর কাছাকাছি পৌঁছে গেল। এখন তার এলাকার নেটওয়ার্কে তো অনেকগুলো কম্পিউটার বা ফোন থাকতে পারে। ছবিটা ঠিক আমার বন্ধুর ডিভাইসে কিভাবে পৌঁছাবে? এখানেই তো হাব সুইচের মতো ডিভাইসগুলোর কারসাজি শুরু হয়, তাই না? একদম ঠিক জায়গায় এসেছেন। ভাবুন, ডেটাটা একটা পার্সেলের মতো। এখন এলাকার পোস্ট অফিসে মানে নেটওয়ার্কে পার্সেলটা এসেছে। যদি পোস্ট অফিসটা একটা হাব হয়, তাহলে কি হবে? হাব একটা বোকা বা হাবলা ডিভাইস। সে পার্সেলের ওপরে ঠিকানা পড়তে পারে না। তাহলে সে কি করে? সে যেটা করে, ওই এলাকার সব বাড়িতে পার্সেলটার একটা করে কপি পাঠিয়ে দেয়। যার পার্সেল সে রেখে দেয়, বাকিরা ফেলে দেয়। সর্বনাশ! এটা তো সাংঘাতিক অদক্ষ আর অনিরাপদ একটা ব্যাপার। আমার ব্যক্তিগত ছবি তাহলে নেটওয়ার্কের সবার কাছে চলে যাবে? হ্যাঁ, তত্ত্বগতভাবে এটাই ঘটে। কারণে হাব এখন আর প্রায় ব্যবহারই হয় না। এর বদলে এসেছে সুইচ। সুইচ একটা বুদ্ধিমান ডিভাইস। একদম। সুইচ হল একজন দক্ষ পোস্টমাস্টারের মতো। সে প্রতিটি ডিভাইসের একটা ইউনিক ঠিকানা, যাকে ম্যাক অ্যাড্রেস বলে, সেটা মনে রাখে। যখন কোনো পার্সেল আসে, সে ঠিকানাটা দেখে আর শুধুমাত্র নির্দিষ্ট সেই বাড়িতেই পার্সেলটা পৌঁছে দেয়। এতে নেটওয়ার্কের গতিও বাড়ে, নিরাপত্তাও নিশ্চিত হয়। পরীক্ষায় হাব আর সুইচের এই পার্থক্যটা প্রায়ই আসে। তার মানে সুইচ নেটওয়ার্কে ট্রাফিক জ্যাম কমায় আর প্রাইভেসিও রক্ষা করে। আচ্ছা, এই যে কম্পিউটারগুলো বা ডিভাইসগুলো একটা নেটওয়ার্কে যুক্ত থাকে, তাদের সাজানোর বা বিন্যাসের কি কোনো নির্দিষ্ট নিয়ম আছে? এই টপোলজির ব্যাপারটা একটু জটিল লাগে। টপোলজি হলো নেটওয়ার্কের নকশা, মানে কম্পিউটারগুলো একে অপরের সাথে কিভাবে যুক্ত থাকবে তার একটা জ্যামিতিক কাঠামো। কয়েকটা জনপ্রিয় টপোলজি আছে, যেমন বাস টপোলজি। বাস টপোলজি? হ্যাঁ, বাস টপোলজি। এখানে একটা মূল লাইনের বা ব্যাকবোনের সাথে সব কম্পিউটারকে জুড়ে দেওয়া হয়। এটা খুব সহজ আর সাশ্রয়ী, কিন্তু সমস্যা হলো ওই মূল লাইনটা কেটে গেলে পুরো নেটওয়ার্ক অচল। অনেকটা পুরনো দিনের সিরিয়াল লাইটের মতো। একটা বাল্ব ফিউজ হলে পুরো মালাটাই বন্ধ। দারুণ তুলনা। এরপর আছে রিং টপোলজি, মানে রিং টপোলজি, যেখানে কম্পিউটারগুলো একটা বৃত্তের মতো একে অপরের সাথে যুক্ত থাকে। এখানেও তো একই সমস্যা হওয়ার কথা। হ্যাঁ, এখানেও বাসের মতো সমস্যা। যে কোনো একটা কম্পিউটার বা তার নষ্ট হলে পুরো বৃত্তটাই ভেঙে পড়ে এবং নেটওয়ার্ক ডাউন হয়ে যায়। তাহলে নির্ভরযোগ্য সমাধানটা কি? সবচেয়ে জনপ্রিয় এবং নির্ভরযোগ্য সমাধানগুলোর একটি হল স্টার টপোলজি। স্টার টপোলজি এখানে একটা কেন্দ্রীয় ডিভাইস, যেমন একটা সুইচ, মাঝখানে থাকে এবং সব কম্পিউটার সরাসরি সেই সুইচের সাথে যুক্ত থাকে। এর সুবিধা কি? এর সবচেয়ে বড় সুবিধা হল কোনো একটা কম্পিউটারের সংযোগ বিচ্ছিন্ন হলেও বাকি নেটওয়ার্ক সচল থাকে। শুধু কেন্দ্রীয় সুইচটা নষ্ট হলেই পুরো নেটওয়ার্ক অচল হবে। আজকাল আমাদের বাসা, অফিস, ভার্সিটির ল্যাবে সব জায়গায় এই টপোলজি ব্যবহার হয়। আরেকটা টপোলজির কথা খুব শোনা যায়, মেশ টপোলজি। মেশ টপোলজি এটা নাকি সবচেয়ে সেরা। নির্ভরযোগ্যতার দিক থেকে মেশ টপোলজি সেরা।
এখানে প্রতিটি কম্পিউটার নেটওয়ার্কের অন্য সব কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত থাকে। সবাই সাথে সবাই কানেক্টেড। হ্যাঁ, ফলে ডেটা পাঠানোর জন্য অনেকগুলো বিকল্প পথ তৈরি হয়। একটা পথ নষ্ট হলে ডেটা অন্য পথ দিয়ে চলে যায়। ইন্টারনেট কিন্তু আংশিকভাবে এই টপোলজির ওপর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে। কিন্তু এর সমস্যা কি? এর সমস্যা হলো এটা খুবই জটিল আর এতে প্রচুর তার লাগে। তাই এটা অনেক ব্যয়বহুল। ছোটখাটো নেটওয়ার্কের জন্য এটা বাস্তবসম্মত নয়। তাহলে আমাদের ছবির জার্নি প্রায় শেষ। ছবিটা স্টার টোপোলজিতে থাকা একটা সুইচের মাধ্যমে আমার বন্ধুর ফোনে পৌঁছে গেল। কিন্তু গল্পের শেষ এখানেই নয়। আজকাল তো আমাদের ছবিগুলো শুধু ফোনে থাকে না, অটোমেটিক্যালি গুগল ফটোস বা আইক্লাউডেও জমা হয়ে যায়। এই ব্যাপারটাই কি ক্লাউড কম্পিউটিং? পুনঃবেক্ষণ করতে হচ্ছে না, আর পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি আপনার ডেটা অ্যাক্সেস করতে পারছেন। এই ক্লাউড কম্পিউটিংয়েরও তো কয়েকটা মডেল আছে, তাই না? SAS, PAS, IaaS, এই নামগুলো শুনলেই কেমন কঠিন মনে হয়। নামগুলো কঠিন মনে হলেও ধারণাটা খুব সহজ। ভাবুন, আপনি পিৎজা খেতে চান। পিৎজা। হ্যাঁ, SAS মানে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, হল রেস্টুরেন্টে গিয়ে পিৎজা খাওয়া। আপনি শুধু সেবাটা নিচ্ছেন। পিৎজা বানানো বা রান্নাঘরের কোনো কিছু নিয়েই আপনার ভাবতে হচ্ছে না, যেমন জিমেইল বা গুগল ডক্স। আচ্ছা। PAS বা প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস হল দোকান থেকে পিৎজা বেস আর টপিংস কিনে এনে নিজের ওভেনে বেক করা। আপনি শুধু তৈরির প্ল্যাটফর্মটা ব্যবহার করছেন, যেমন অ্যাপ ডেভেলপাররা গুগল অ্যাপ ইঞ্জিন ব্যবহার করে। বুঝেছি। নিজের মতো করে পিৎজা বানানো। আপনি শুধু মূল পরিকাঠামোটা ভাড়া নিচ্ছেন, যেমন নেটফ্লিক্স অ্যামাজনের সার্ভার ভাড়া নিয়ে তাদের পুরো সিস্টেম চালায়। ওয়াও, পিৎজার এই উদাহরণটা দিয়ে তো বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে গেল। তাহলে আজ আমরা একটা ছবির যাত্রাপথ অনুসরণ করতে গিয়ে কমিউনিকেশন সিস্টেমের মূল উপাদান থেকে শুরু করে ডেটা ট্রান্সমিশনের গতি, মাধ্যম, নেটওয়ার্ক ডিভাইস, টপোলজি এবং ক্লাউড কম্পিউটিং পর্যন্ত পুরো অধ্যায়টাই ঘুরে এলাম। হ্যাঁ, এবং এই পুরো আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার: প্রতিটি প্রযুক্তির ক্ষেত্রে গতি, খরচ আর নির্ভরযোগ্যতার মধ্যে একটা লেনদেনের সম্পর্ক আছে। মানে একটা ট্রেড অফ। ঠিক, যেটা খুব দ্রুত আর নির্ভরযোগ্য সেটার খরচ বেশি, যেমন মেশ টপোলজি বা অপটিক্যাল ফাইবার। আবার যেটা সাশ্রয়ী সেটার হয়তো গতি বা নির্ভরযোগ্যতা কম। পরিস্থিতি অনুযায়ী সঠিক প্রযুক্তিটা বেছে নেওয়াই আসল চ্যালেঞ্জ। ঠিক তাই। আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইটের কথা বললাম, যা মাইক্রোওয়েভ প্রযুক্তি ব্যবহার করে। এটি একটি দেশের জন্য বিশাল এক বিনিয়োগ। প্রশ্ন হল, এই ধরনের একটি প্রযুক্তি কি শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নতি করে, নাকি একটি দেশের অর্থনীতি, প্রতিরক্ষা এবং আন্তর্জাতিক কূটনীতিতেও কোনো কৌশলগত ভূমিকা রাখে? এর প্রভাব ঠিক কতটা সুদূরপ্রসারী হতে পারে, এ বিষয়টি নিয়ে আরও গভীরে ভাবা যেতে পারে।